আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি এটি মূলত আমাদের মানব জীবনের বা ব্যবহারিক জীবনের কতগুলো চিরায়ত সত্য রয়েছে, সেই সত্যরই একটি নির্মম উদাহরণ। আপনাদের জন্য যে ভিডিও তৈরি করি, এইটি তৈরি করতে গিয়ে প্রায় প্রতিনিয়তই আমাকে পরিশ্রম করতে হয়। নানা তথ্যপত্র সংগ্রহ এবং অসংখ্য রকম যাকে বলা হয় তথ্যপত্রের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানব মন, মানব চরিত্র, প্রকৃতি পরিবেশ, বিজ্ঞান, তারপর যুক্তিবিদ্যা, দর্শন, যখন যে বিষয়গুলো পাই সেই বিষয়গুলোকেই অধ্যয়ন করি এবং সেই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করি, যেন আমার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর মধ্যে জীবনের অনেকগুলো বিষয় থাকে। এজন্য পালা করে দেখা গেল যে বিভিন্ন জার্নাল পড়ছি, পত্রপত্রিকা পড়ছি, ভিডিও দেখছি এবং এরই কাজ করতে গিয়েই হঠাৎ করে একটা বিষয় অতি পুরনো কিন্তু নতুন করে আমার কাছে ধরা দিল। সেটি হলো যে আহত প্রাণী কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত প্রাণী সবসময় ভয়ঙ্কর হয়ে থাকে। এই বিষয়ের উপর একটি নিবন্ধ পড়ছিলাম। এখন এখানে আমরা সারা বাংলাদেশের মানুষ যারা আছেন আমরা সবসময় জানি যে আহত বাঘ সবসময় হিংস্র হয়ে থাকে। এটি সাধারণত বলা হয় যে কাউকে আঘাত করার আগে ১০ বার চিন্তা করো, যদি আঘাত করতে হয় তাকে একেবারে শেষ করে দাও। কিন্তু কোনো শক্তিশালী প্রাণীকে যদি আঘাত করে এবং সে আহত অবস্থায় বেঁচে থাকে, পালিয়ে থাকে, তাহলে তার প্রতিঘাতের জন্য বা তার প্রতি আক্রমণের জন্য প্রস্তুত থাকো। এই সতর্কবাণীটি মূলত বোঝানোর জন্য দর্শন শাস্ত্রে আহত বাঘ ভয়ঙ্কর হয়ে থাকে এই বিষয়টি জানতাম। কিন্তু এবারে যে বিষয়টি আমি পড়লাম সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আজকের এই টপিকে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে এনেছি। এখানে যিনি লেখক তিনি খুব চমৎকারভাবে বর্ণনা করার চেষ্টা করেছেন যে জীবনে যারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়, বিপদে পড়ে, আপদে পড়ে, নানা রকম বালা মুসিবত যাদের উপর ভরসা করে এবং সব কিছু অতিক্রম করে যারা বেঁচে যায়, তারা বেঁচে থাকার আনন্দটা যে কী এটি অনুধাবন করতে পারে। আমরা যারা সাধারণ মানুষ শুধুমাত্র খাই, দাই, ঘুমাই, সামান্য বিপদ আসলে কান্নাকাটি করি, হতাশ হয়ে পড়ি, তারপর আবার যখন বিপদ চলে যায় তখন আমরা ভুলে যাই। এটা হলো আমাদের সাধারণ মানুষের একটা অনন্য বৈশিষ্ট্য ইন জেনারেল। কিন্তু যাদের জীবনে পালা করে একেবারে এমন বিপদ চলে আসে যেটা তাদের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, তাদের অর্থবিত্ত থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নেওয়া হয় এবং তারা লড়াই করে সংগ্রাম করে সেগুলো যখন ফিরে পায় একবার, দুইবার, তিনবার, কেবল তারাই বেঁচে থাকার আনন্দ অনুভব করতে পারে। এবং এই ধরনের মানুষ কিভাবে বেঁচে থাকতে হয় সেটা মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকাটা যে গুরুত্বপূর্ণ এটা অনুধাবন করতে পারে এবং তারা বেঁচে থাকে কেবলই মাত্র তাদের জীবনের যে প্রতিশোধ, সেই প্রতিশোধ খুব সুচারুভাবে গ্রহণ করার জন্য। এই হলো দর্শনের মূল বিষয়বস্তু। তো সেই দিক থেকে আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনাকে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এ যাবৎকালে আপনি সেটি তার জন্মের পর থেকে আজ অবধি যদি ধরেন, তাহলে এই জীবনে তিনি যত বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আপদে পড়েছেন। যেমন ধরুন পাকিস্তান জমানাতে তার যখন শৈশবকাল এবং কৈশোরবেলা, পুরো পাকিস্তান জামানাতে, এবং যৌবন যখন তার সবেমাত্র এসেছে মুক্তিযুদ্ধের সময়টিতে, পরিপূর্ণ যৌবন নন। তো এই যে ১৯৫২ থেকে একেবারে ধরুন ১৯৭২ পর্যন্ত এই ২০টি বছর,
এই ২০টি বছরের মধ্যে ১২টি বছর তার বাবা জেলে ছিলেন। পরিবারে প্রচণ্ড অভাব ছিল, সীমাহীন অভাব। এবং এই সময়ের মধ্যে তার যে উত্থান এবং পতন, পুরো পরিবারে যে উত্থান এবং পতন, এটা যেন তেন উত্থান পতন নয়। তার বাবা মন্ত্রী হয়েছেন সেই পাকিস্তান জামানাতে, আবার মন্ত্রিত্ব চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে জেলে গিয়েছেন। এবং পাকিস্তান আমলে ১৯৫৮ সনে ইয়াহিয়া মানে আইয়ুব খানের জামানাতে যে জেলে গেলেন বঙ্গবন্ধু, সেই সময়টাতে সুদীর্ঘকাল প্রায় ৭-৮ বছর তাকে কন্টিনিউয়াসলি জেলখানাতে থাকতে হয়েছে। আবার জেলখানাতে তিনি বেরোলেন। বের হওয়ানোর পর অল্প কিছুদিন পরে সেই আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি জেলে গেলেন এবং ওই সময়টিতে তার ফাঁসিতে ঝুলার সম্ভাবনা ছিল মাত্র ৯৫ ভাগ বা ৯৯ ভাগ, আর বেঁচে থাকার সম্ভাবনা ছিল অনলি 1%। এটা বঙ্গবন্ধুর উপর যতটা না নেতিবাচক ক্রিয়া বা প্রতিক্রিয়া তৈরি করেছে, তার সে তার পরিবারের প্রতি, মানে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার অন্যান্য সন্তানদের উপর এর যে কালো ছায়া, এটা অনেক অনেক বেশি। এখন আওয়ামী লীগের যে সকল নেতারা হত্যা মামলার আসামি হয়েছেন, পালিয়েছেন নিরাপদ দূরত্বে, গিয়ে দেখেন যে সকাল বিকাল তারা থার্মোমিটারে তাদের যে তাপমাত্রা কীভাবে তাদের বেড়ে যাচ্ছে। প্রেশার মেশিন সবাই কিনে ফেলেছেন। সকালে ডান হাতে লাগান, বিকেলে বাম হাতে লাগান। তারপরে অনেকে ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া শুরু হয়ে গেছে। কিন্তু যদি আদালত থেকে বাংলাদেশের মধ্যে থাকতেন এবং এটা যদি কোনো মিলিটারি আদালত হতো, এবং এটা যদি পাকিস্তান সামরিক শাসকের মিলিটারি আদালত হতো এবং আপনি সেই আদালতে গ্রেপ্তার অবস্থায় থাকতেন এবং যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, যা কিনা শাসক ঘোষণা করেছে, তাহলে আপনার যে মানসিক প্রতিক্রিয়া কী হতো, আপনার ছেলেমেয়ের অবস্থা কী হতো, ওই জিনিসটি কল্পনা করার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে ওখানে বসিয়ে দেন যখন তার বয়স ছিল একেবারে খুবই অল্প, কিশোরী। তো সেই ট্রমা নিয়ে তিনি যখন স্বাধীন বাংলাদেশে এলেন, তার বাবা প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, ৩.৫ বছরের সেই জৌলুস। কিন্তু এই ৩.৫ বছর জৌলুসে একটা দিনের জন্য তার এই ঘরের মধ্যে সুখে শান্তিতে ঘুমানোর সুযোগ ছিল না, কেননা ওই সময়টিতে বাংলাদেশ ছিল অগ্নিগর্ভ। তারপর এলো ৭৫-এর ১৫ই আগস্ট। ৭৫-এর ১৫ই আগস্টের যে বেদনার মধ্যে তিনি পড়লেন, ওই অবস্থাতে পড়লে শতকরা ৯৯% ছেলে মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন, পাগল হয়ে যেতেন। কিন্তু তিনি বেঁচে গেছেন, সারভাইভ করেছেন এবং তিনি ফিরে এসেছেন বাংলাদেশে ১৯৮১ সনের মে মাসে। তারপর কি হলো? একটা প্রবল প্রতিযোগিতা, সেই ৮১ থেকে ৯১ পর্যন্ত ১০ বছরের কন্টিনিউয়াস সংগ্রাম। এই সংগ্রামের মধ্যে এরশাদ সাহেবের সাথে তার বন্ধুত্ব হয়েছে, শত্রুতা হয়েছে। এরশাদ সাহেবের পক্ষে থেকে তিনি একবার বিরোধী দলীয় নেতা হয়েছেন, আবার এমন বিপক্ষে চলে গেছেন যে তার উপর সরাসরি একাধিকবার গুলি করা হয়েছে, ডাইরেক্ট শুট। তিনি বেঁচে গেছেন এবং বাঁচতে বাঁচতে তিনি বুঝে গেছেন যে এই জীবনটা ভয় পাওয়ার জীবন নয়। এরপর ৯১ থেকে ৯৬ পর্যন্ত একটা জীবন, ৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত আরেকটা জীবন, আবার ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত আরেকটি জীবন। আমি ঠিক ২০০১ থেকে তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখে আসছি একজন সংসদ সদস্য প্রার্থী রূপে। ২০০৯ থেকে ২০১৪ সন পর্যন্ত খুব ঘনিষ্ঠভাবে দেখেছি তার একজন সহকর্মী রূপে, সংসদ সদস্য রূপে, এবং আমার মধ্যে সাংবাদিক হিসাবে বা দর্শনশাস্ত্রের যতটুকু জ্ঞান গরিমা রয়েছে সেটা দিয়ে আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করেছি। তো আশ্চর্য ব্যাপার হলো যে আমরা বাইরে থেকে যে বিষয়গুলো নিয়ে এখন তাকে গালাগাল করছি, কিংবা ২০০৯ সনের আগে তাকে নিয়ে আমরা যে সকল কথাবার্তা বলেছি, ইতিবাচক নেতিবাচক, তাকে নিয়ে যা হয়, আমরা বাইরে থেকে যত ইতিবাচক গল্প করি বা তাকে নিয়ে
তাকে যে ফ্ল্যাটারিং করি, তেল মারি, অথবা তাকে যে অকথ্য অশ্রাব্য ভাষায় গালাগাল করি, এটা তিনি টু দি পয়েন্টে জানেন, ভীষণ রকম জানেন। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে এই ঘটনার সঙ্গে তার আশেপাশের কারা জড়িত, মানে তাকে যারা গালাগাল দেয় তাদের সঙ্গে তার পরিবারের, শেখ পরিবারের কারা জড়িত, তার দলের কারা জড়িত, এই বিষয়গুলো মোরাললেস তিনি জানতেন। 19-20 হতো, কিন্তু তিনি জানতেন। তিনি জানতেন যে তার আশেপাশে কারা তার মৃত্যু কামনা করে, প্রতি মুহূর্তে চায় যে বজ্রপাতে তিনি মারা যান। এই বিষয়গুলো তিনি জানতেন। আবার এই যে 2024 সনের যে 25 সনের যে সময়টিতে তিনি পালিয়ে গেলেন, 2024 সনের যে সময়টিতে তিনি পালিয়ে গেলেন, এটা যে অনিবার্য, এটা যে হবে, এটা তিনি 2012 সন থেকে তিনি কাউন্ট করে আসছিলেন। অর্থাৎ গণজাগরণ মঞ্চ এবং হেফাজত ইসলামের যে সমাবেশ, ওই দিন থেকে তিনি তার বাক্স পেটরা তিনি গুছিয়ে রেখেছিলেন। এক হাতে পশ্চাৎপসরণ, অন্য হাতে রাষ্ট্র পরিচালন, এক হাতে মৃত্যু আর এক হাতে পতন। এই দুটো জিনিস নিয়ে 12 থেকে একেবারে 24 পর্যন্ত পুরোটি 12টা বছর তিনি সামাল তালে খেলেছেন। এবং মানে 2014 সনের যে বিনা ভোটে নির্বাচন, সেই সময় থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত তিনি এক পা কবরে নিয়ে আর এক পা বাইরে নিয়ে প্রায় সব কিছুই আমরা দেখেছি যে তিনি অনেক কথা বলেছেন, অশ্লীল, অশ্রাব্য, বিএনপি সম্পর্কে অনেক কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা, হুমকি ধামকি। তারপরে শেষে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আর জীবনে কখনো তিনি আর যাকে বলা হয় ক্ষমতা ছেড়ে যাবেন না, কিন্তু তাকে যে হেলিকপ্টারে করে যেতে হবে, ক্ষমতা ছাড়তে হবে, অথবা তার বাবার পরিণতি ভোগ করতে হবে, এই জিনিসটি